হ্যালো। তো দেখো, আমি আগে থেকেই বলেছিলাম যে আমি এই যে চ্যানেলটা রয়েছে টিচ মান্ত্রা, এই চ্যানেলটাতে বেসিক্যালি আমরা প্রিপারেশন নেব টিচিং এক্সামের জন্য। তো দেখো, আমি কতগুলো পরীক্ষার জন্য একটা কম্বাইন্ড সিলেবাস লক্ষ্য করলাম, যেগুলোর উপরে কিন্তু আমি পরপর পরপর ভিডিও সিরিজ নিয়ে আসবো ফ্রি অফ কস্ট তোমাদের এই চ্যানেলে। কাজে এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং দেখো কোন কোন পরীক্ষা একটা পার্টিকুলার সিলেবাসের উপরে কভার হবে। কারণ দেখতেই পাচ্ছ তোমরা, পরিস্থিতি এমন যে তোমরা যদি কোনো একটা পার্টিকুলার এক্সাম নিয়ে পড়ে থাকো তাহলে কিন্তু খুব মুশকিল। তো টিচিং এক্সামের জন্য যখন প্রিপারেশন নেবে, তখন তোমাকে ভাবতে হবে যত রকমের টিচিং এক্সাম আছে সেগুলো যেন আমি কভার করতে পারি। তো একটা বিষয় ভেবে দেখো, যে আমরা যদি 11-12-এর সিলেবাসটার কথা বলি, 11-12 বলতে কোন 11-12 বলছি, এটা খুব কনফিউশন। কারণ আমাদের রাজ্যে যে পিজিটির পরীক্ষাটা, সেটাকে অনেক সময় 11-12 বলা হয়, অ্যাকচুয়ালি ওটা তো পিজিটি। তো এই কতগুলো বেসিক বিষয় তোমাকে কিন্তু বুঝতে হবে, নাহলে মুশকিল। যে আমাদের পরীক্ষা একটা হচ্ছে যে তোমার পিজিটি, আরেকটা হচ্ছে যে টিজিটি। যেটা পিজিটির পরীক্ষা হয় আমাদের এখানে, সেটাকে আমরা 11-12-এর পোস্ট বলি, মানে 11-12 পড়ানোর জন্য পোস্ট বলি। অ্যাকচুয়ালি তো এটা পিজিটি। টিজিটি মানে 9-10 পড়ানোর জন্য, যদিও আমাদের রাজ্যে টিজিটি পোস্ট নেই। যেটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে পিজিটি এক্সামে তুমি যদি সেন্ট্রালের এক্সামগুলো দেখো, সেটা কেভিএস হোক, এনভিএস হোক বা ইএমআরএস হোক, এই তিনটে পরীক্ষা যদি তোমরা দেখো, তার সঙ্গে বিপিএসসি যেটা মেন এক্সাম, স্টেট কিন্তু নয়, বিপিএসসি যেটা মেন এক্সাম, যেটা কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে রিসেন্ট, বিপিএসসি মেন্সের যে সিলেবাস সেটাও কিন্তু এনসিআরটির সিলেবাসই বা সিবিএসসির সিলেবাস, বা আমরা আরও ভালোভাবে বললে 11-12-এর বোর্ড এক্সামের জন্য যেটা পড়ানো হয়, বা যেই মেন নেটের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা। তো এই সিলেবাসটাকে যদি আমরা একবার কভার করতে পারি, আমাদের এতগুলো পিজিটি এক্সাম আরামসে হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবি এসএলএসটির যে ফিজিক্যাল সায়েন্সের 9-10-এর যে ফিজিক্স পোর্শনটা, সেটাও হয়ে যাবে, এবং সেটা খুব ভালোভাবে হয়ে যাবে। কারণ যখন আমি এগুলোর জন্য পড়বো, তখন আমি সিলেবাসটাকে একদম ডিপলি কভার করার চেষ্টা করব। এবং ডিপলি বলতে আমরা যেই মেনের সিলেবাসটাকে হাতে নেবো। ঠিক আছে? যারা কেমিস্ট্রি স্টুডেন্ট তাদেরও কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ আমি একদম শুরু থেকে শুরু করবো, গোড়া থেকে, বেসিক থেকে। যার জন্য আমি আজকে ভেক্টর দিয়ে শুরু করছি। ভেক্টর হচ্ছে যে একদম বেসিক ফান্ডামেন্টাল অফ ফিজিক্স। তো যদি তোমাদের ভেক্টরের কনসেপ্ট একটু ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আগের চ্যাপ্টারগুলো বুঝতে সুবিধা হবে। ওই জন্য আমি সব দিন ভেক্টর থেকে শুরু করি। ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নেই, যারা কেমিস্ট্রি স্টুডেন্ট, এটা ভাবার কিছু নেই যে স্যার আপনি তো পিজিটির জন্য পড়াচ্ছেন, তাহলে আমরা কি করে পিজিটির জন্য পড়াচ্ছি, কিন্তু বিএসসি সিলেবাস আমি এখানে পড়াবো না, এই পরীক্ষাগুলোর জন্য যখন পড়াবো। আর যে পিজিটিগুলোতে বিএসসি বা এমএসসির পোর্শন থাকে, সেগুলো হচ্ছে আমাদের যে স্টেট পিজিটিগুলো হয়। ফর এক্সাম্পল, তুমি যদি বিপিএসসির স্টেট এক্সাম দেখো, সেখানে কিন্তু বিএসসির সিলেবাস রয়েছে। তুমি যদি জেএসএসসি পিজিটি দেখো, ঝাড়খণ্ডের যে পিজিটি হয়, জেএসএসসি পিজিটি, সেখানেও কিন্তু রয়েছে। তুমি যদি উত্তরপ্রদেশের পিজিটি দেখো, ইউপি পিজিটি, সেখানেও কিন্তু সিলেবাস রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলের যে পিজিটি, সেখানে তো রয়েছে। তো এই ইউপি পিজিটির সিলেবাসটা আমি দেখেছি, এইটা হচ্ছে যে খুব ভালো। এই সিলেবাসটা যদি তুমি করো, সেটা এই দুটোই কভার হবে। তো আমি চেষ্টা করব ওখানে, ওটার জন্য আমি আলাদা ভিডিও সিরিজ নিয়ে আসবো, ওখানে আমি চেষ্টা করব যে এইগুলোকে কভার করার, যেগুলো বিএসসি এমএসসির টপিকগুলো রয়েছে, সেগুলো যাতে করে কেমিস্ট্রি স্টুডেন্টরা সেখান থেকে সেপারেট হতে পারে। তাহলে ফিজিক্সের স্টুডেন্টদের ক্ষেত্রে কী হচ্ছে, এগুলো তো দেখছি, তার সঙ্গে সঙ্গে ওইগুলো কভার হবে। আর যারা কেমিস্ট্রি স্টুডেন্ট, তারা অনলি এটা দেখবে, এরকম হওয়ার কোনো কারণ নেই যেটা কেভিএস, এনভিএস, ইএমআরএস বা বিপিএসসির জন্য পড়াচ্ছে স্যার, তাহলে আমরা পিজিটি কেন দেখবো? কারণ এখানে যে সিলেবাসটা রয়েছে, সেটা তো আমাদের 9-10 ফিজিক্যাল সায়েন্সের সঙ্গে ম্যাচ করছে। আর তোমার যদি প্রিপারেশনটা আর একটু ভালো ডিপলি থাকে, তাহলে তোমার ওটা করতে অনেক সুবিধা হবে। মনে হবে না যে ফিজিক্সের ছেলেরা এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি বোধহয়। যদি তোমার কেমিস্ট্রি সাবজেক্ট রয়েছে, সেখানেও একই সেম সেম বিষয় প্রযোজ্য সেখানেও। ঠিক আছে? তো চলো আজকে আমরা ভেক্টরটা শুরু করি। তো আশা করি আমি কি করতে চাইছি এই ভিডিও সিরিজটার মাধ্যমে, সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর অবশ্যই যেহেতু চ্যানেলটা নতুন রয়েছে, তোমাদের সাপোর্ট খুব দরকার। কারণ চ্যানেল যদি সাবস্ক্রিপশন না হয়, সাবস্ক্রাইবার যদি না বাড়ে, তাহলে আমি মোটিভেশন ফিল করবো না। যদি বেশি সংখ্যক স্টুডেন্ট যদি দেখে, অডিয়েন্স বেশি থাকলে পড়াতে ভালো লাগবে, স্বাভাবিক বিষয়। ঠিক আছে? বাকি তোমরা ডেসক্রিপশনে যে করে অ্যাপ ট্যাপ ডাউনলোড করে যেগুলো চলছে ব্যাচ, অলমোস্ট তোমরা জানো, সেগুলোর প্রমোশন আমি আর এখানে করছি না। ঠিক আছে? তো তো আমরা বেসিক্যালি আজকে যেটা, এবং দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা আমি বলতে ভুলে গেলাম, বাইলিঙ্গুয়াল আছে কিন্তু পুরো পুরো কিন্তু পিপিটি বাইলিঙ্গুয়াল রয়েছে। তার ফলে কি হবে, যারা কেমিস্ট্রি স্টুডেন্ট রয়েছে, অনেক সময় আমি দেখি তাদের এই এনকোয়ারিটা থাকে যে স্যার আমাদের তো কেমিস্ট্রি, আমাদের একটু ফিজিক্সটা 11-12 আমরা বেঙ্গলি মিডিয়ামে পড়েছিলাম, তাহলে ইংলিশটা বুঝতে অনেক সময় অসুবিধা হয়। তো এখানে তোমাদের কিন্তু ট্রানজিশন হবে, তো তোমরা কিন্তু একদম লাইন বাই লাইন বুঝতে পারবে। আর যারা ফিজিক্স স্টুডেন্ট, অনেক সময় তাদের বাংলাতে পড়তে বোরিং লাগে। ঠিক আছে? তো যাই হোক,
তো সেই দুটোকেই আমি মেনটেন করার চেষ্টা করেছি। বাকি ওখানে সব কন্ট্যাক্ট নাম্বার, বাকি কোয়ালিফিকেশান দেওয়া আছে তোমাদের দেখার জন্য, ঠিক আছে, কারণ এগুলো আজকাল খুব কোয়েশ্চেন উঠছে। তো যাই হোক, তো ফিজিক্যাল কোয়ান্টিটি আসলে কি? দেখো, আমরা প্রথমে যেটা এখানে বলতে যাবো সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ফিজিক্যাল কোয়ান্টিটি। কারণ আমরা যখন ভেক্টর রাশি পড়ছি বা স্কেলার রাশি পড়ছি, সেগুলো কি আসলে ফিজিক্যাল কোয়ান্টিটি? তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কি না? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যেটাকে তুমি পরিমাপ করতে পারবে, পরিমাপযোগ্য যে রাশি সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। যে সকল রাশি পরিমাপ করা যায় এবং সংখ্যা সহ এককে প্রকাশ করা যায় তাদেরকে ভৌত রাশি বলে। যেমন ধরো দৈর্ঘ্য, ভর, সময়, ভেরি সিম্পল। ওকে, তো এই যে কোয়ান্টিটি যেগুলোকে মেজার করা যায় এবং এক্সপ্রেস করা যায় এই নাম্বার এবং উইথ এ ইউনিট, যাদেরকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হচ্ছে, সেগুলোকে সাধারণত দুটো ভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো স্কেলার কোয়ান্টিটি আমরা ক্লাস 10 অবধি যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো নিয়ে, যে সমস্ত অপারেশনগুলো, যে অ্যালজেব্রাটা নিয়ে আমরা স্টাডি করি, সেটা হচ্ছে স্কেলার অ্যালজেব্রা। কিন্তু ক্লাস 11-এ যখন আমরা স্টার্ট করি, মানে ক্লাস 11-12 ফিজিক্স পড়ার জন্য যখন আমরা স্টার্ট করি, সেখানে আমাদের ভেক্টর অ্যালজেব্রাটা রিকোয়ারমেন্ট হয়। ওই জন্য আমরা ভেক্টর অ্যালজেব্রাটাকে প্রথমে একটু শেখার চেষ্টা করি। সেখানে হচ্ছে ভেক্টর রাশি। তো আমি বারবার এই কথাটা বলি যে এইভাবে, যদিও এই কথাটা অসম্পূর্ণ, যে ভৌত রাশি প্রধানত দুই প্রকার। হ্যাঁ, আমরা বলতে পারি যে ভৌত রাশিকে আমরা এখানে দুই ভাগে ভাগ করে আলোচনা করছি, স্কেলার অ্যান্ড ভেক্টর। কারণ তোমরা জানো যে হায়ার ক্লাসে যখন তোমরা পড়েছো অলরেডি, যে সেখানে আমরা টেন্সার কোয়ান্টিটির সঙ্গে পরিচিত হই। তো সেইটা সম্পর্কে আমি একটু সামান্য বলবো। বাকি যারা ফিজিক্সে আগে পড়েছো, ম্যাথামেটিক্যাল ফিজিক্সে টেন্সার সম্পর্কে তোমাদের আইডিয়া রয়েছে, ঠিক আছে। তো দেখো, বেসিক্যালি স্কেলার কোয়ান্টিটি বলতে কি বোঝে, একদম ভেরি বেসিক ডেফিনেশন এগুলো, বাস আমি বলে বলে যাচ্ছি, ঠিক আছে। স্কেলার রাশি কি না? এ কোয়ান্টিটি দ্যাট হ্যাজ অনলি ম্যাগনিটিউড বাট নো ডাইরেকশন ইজ কল্ড এ স্কেলার কোয়ান্টিটি। ফর এক্সাম্পল, মাস, ভলিউম, স্পিড, ডেন্সিটি, হিট, এনার্জি, যেগুলো কোনো ডাইরেকশন থাকে না, অনলি ম্যাগনিটিউড থাকে। এর বৈশিষ্ট্য কি? যেগুলোকে শুধুমাত্র সংখ্যা এবং একক দিয়ে প্রকাশ করা যায়। ইট ক্যান বি এক্সপ্রেস অনলি বাই এ নাম্বার অ্যান্ড এ ইউনিট। ইট হ্যাজ নো ডাইরেকশন, এর কোনো ডাইরেকশন নেই। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ইট ইজ অ্যাডেড অ্যান্ড সাবট্রাক্টেড অ্যাকর্ডিং টু দ্য অর্ডিনারি রুলস অফ অ্যালজেব্রা। বলছি যে শুধুমাত্র বীজগাণিতিক নিয়মে এদেরকে যোগ করা যায়, এদেরকে যোগ বিয়োগ করা যায়। যে বীজগাণিতিক নিয়ম, যে স্কেলার অ্যালজেব্রা আমরা অলরেডি ক্লাস 10 অবধি পড়ে থাকি, ঠিক আছে, সেই অ্যালজেব্রা মেনেই আমরা কিন্তু যোগ বিয়োগ করতে পারবো। কিন্তু ভেক্টর কোয়ান্টিটির কথা যদি আমরা বলি, তো সেখানে কি দেখো, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কোয়ান্টিটি দ্যাট হচ্ছে বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন থাকবেই, দিস ইজ দ্য নেসেসারি কন্ডিশন, কিন্তু সাফিসিয়েন্ট নয়। কারণ হচ্ছে যে ইট শুড ওবে অলসো প্যারালোগ্রাম ল অফ ভেক্টর এডিশন ইজ কল্ড দ্য ভেক্টর কোয়ান্টিটি। অবশ্যই তাকে ভেক্টরের সামান্তরিক সূত্র মেনে চলতে হবে। আরও আমরা যদি বলি, আমরা বলতে পারি যে ভেক্টর অ্যালজেব্রা, প্যারালোগ্রাম ল বলতে এখানে ভেক্টর অ্যালজেব্রার কথা বলা হচ্ছে, ঠিক আছে, যে এটাকে অবশ্যই ভেক্টর অ্যালজেব্রা মেনে চলতে হবে। ওকে, ভেক্টর অ্যালজেব্রা কি সেটাই আমরা তো পড়ার চেষ্টা করবো এই চ্যাপ্টারে। উদাহরণ কি, ডিসপ্লেসমেন্ট আছে, ভেলোসিটি আছে, অ্যাক্সিলারেশন আছে, ফোর্স আছে, এটসেট্রা। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভেক্টর কোয়ান্টিটি এবং ইউ নো অলরেডি। নেক্সট দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে কি না, দেখো, ভেক্টর রাশির নির্দিষ্ট অভিমুখ থাকায় সাধারণ বীজগণিতের নিয়মে এদেরকে যোগ বিয়োগ করা যায় না, ভেক্টর যোগ করতে হয়। যেমন ধরো সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, উপাংশ পদ্ধতির মাধ্যমে, যেটা আমি অলরেডি বললাম। এবং কোনো রাশির শুধুমাত্র মান ও দিক থাকলেই ভেক্টর হয় না, সেটিকে ভেক্টর যোগের নিয়ম অবশ্যই মানতে হবে। যেমন ধরো এর সবচাইতে যেটা বেস্ট এক্সাম্পল, সেটা আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে যে কারেন্ট। দেখো, অনেকেই জানো তোমরা, আবার অনেকেই জানো না হয়তো। তো কারেন্ট যে প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট আমরা যদি বলি, তড়িৎ প্রবাহ মাত্রা, এটা ভালো এক্সাম্পল আমরা বলতে পারি। যে ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা আই হচ্ছে, দেখো কি, একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু ডাইরেকশন রয়েছে প্রবাহ মাত্রা কি, নেগেটিভ চার্জ যেদিকে যায় বা পজিটিভ চার্জ যেদিকে যায় সেদিকে হয় নেগেটিভ চার্জের অপোজিটে। কারেন্টের একটা ডাইরেকশন রয়েছে। কারেন্টের ডাইরেকশন থাকা সত্ত্বেও ইলেকট্রিক কারেন্ট কি একটা স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার কোয়ান্টিটি? কারণ এটি যে ভেক্টর অ্যালজেব্রা সেটি মেনে চলে না। যেমন ধরো ফর এক্সাম্পল আমরা যদি কার্চফস লটাকে দেখি, সাপোজ ফর এক্সাম্পল এই বরাবর মনে করো একটা কারেন্ট আই আছে, এটা সার্কিট যদি এইভাবে আমরা ডিজাইন করি, ফর এক্সাম্পল যে দুভাগে মনে করি এটা ভাগ হয়ে গেল I1 আর I2, মনে হতেই পারে যে I1 আর I2 লব্ধি হচ্ছে যে I। যদি ভেক্টর কোয়ান্টিটি হতো এটা, তাহলে I ইকুয়াল টু এই রিলেশনটা কিন্তু মেনে চলা উচিত। ভেবে দেখো, সেক্ষেত্রে আমাদের এখানে I ইকুয়াল টু এই রিলেশনটা মেনে চলা উচিত ছিল, যে রুট ওভার অফ I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস 2I1 I2 cos থিটা, এই রিলেশনটা মেনে চলা উচিত ছিল, হ্যাঁ কি না? কিন্তু দেখা যাচ্ছে কিরচফস কারেন্ট ল কি বলছে, যে সিম্পল চার্জ কনজারভেশন মেনে চলছে, I ইকুয়াল টু সিম্পল I1 প্লাস I2, এইটা মেনে চলে, এইটা মেনে চলে। তাহলে এটা কি সিম্পল স্কেলার, তাহলে কিন্তু ভেক্টর অ্যালজেব্রা মানছে না। এছাড়াও আমরা দেখবো যে কারেন্টকে কিন্তু দুটো ভেক্টর রাশির ডট প্রোডাক্ট হিসেবে প্রকাশ করা যাবে, একটা হচ্ছে কারেন্ট ডেনসিটি, একটা হচ্ছে সারফেস। সো I ইজ অলসো
আই ক্যান অলসো বি রিটেন এজ জে ডট এস, আমরা দেখবো কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে। তো দুটো ভেক্টর রাশি যখন ডট প্রোডাক্ট সেটা অবশ্যই স্কেলার রাশি, কিন্তু দেখো এর অভিমুখ আছে, বুঝতে পারছো? তাহলে একটা ভেক্টর রাশি কমপ্লিট আমরা তাকে ভেক্টর রাশি তখনই বলবো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ভেক্টর, যে মান এবং অভিমুখের সঙ্গে সঙ্গে কি থাকতে হবে, একটা অবশ্যই তাকে ভেক্টরের যে অ্যালজেব্রা সেই ভেক্টর বীজগণিত তাকে মেনে চলতে হবে। নেক্সট দেখো, আমি আগে বললাম যে একটু আমি সামান্য ডিসকাস করবো টেনসার রাশির সম্পর্কে। হোয়াট ইজ টেনসার, ভালো করে বুঝছো। স্থানাঙ্ক অক্ষ পরিবর্তন করলে যে ভৌত রাশির উপাংশগুলি একটি নির্দিষ্ট রূপান্তর মেনে পরিবর্তিত হয়, মানে ডিফারেন্ট ডাইরেকশন আমি যদি স্থানাঙ্ক অক্ষ এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর ডিফারেন্ট ডাইরেকশন আমি যদি যাই, তাহলে তার যে উপাংশগুলো সেটা একটা নির্দিষ্ট ফর্মুলা মেনে রূপান্তরিত হবে। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কি হয়, ভেক্টর রাশির ক্ষেত্রে একটা পার্টিকুলার ডাইরেকশন থাকে, যে ডাইরেকশনে ওই ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড একটা নির্দিষ্ট সূত্র মেনে পরিবর্তিত হতে পারে। কিন্তু টেনসর রাশির ক্ষেত্রে ডিফারেন্ট ডাইরেকশনে এ কিন্তু নির্দিষ্ট ফর্মুলা মেনে পরিবর্তন হতে পারবে, এবং তার যে নাম্বার অফ কম্পোনেন্ট সেটা মোর দেন 3 কম্পোনেন্ট হতে পারে, মোর দেন 3 কম্পোনেন্ট কিন্তু হতে পারে। কার হতে পারে? টেনসর রাশি। এবং দেখো টেনসর হচ্ছে একটা সাধারণীকৃত রাশি, জেনারেলাইজেশন ফর্ম, মানে স্কেলার এবং ভেক্টর এরাও আসলে এক ধরনের টেনসর। টেনসর ইজ দ্য জেনারেলাইজড কনসেপ্ট। তো এই জন্য আমি বলছিলাম যে আমরা এটা যদি বলি যে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, স্কেলার এবং ভেক্টর, তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ সঠিক কথা হচ্ছে না, কারণ রাশি মানেই হচ্ছে আসলে টেনসর রাশি। স্কেলার অ্যান্ড ভেক্টর ইজ দ্য স্পেশাল কেস অফ টেনসর। তাহলে দেখো টেনসারের একটা র্যাঙ্ক বলে বিষয় আছে, তাহলে বলছে টেনসারের র্যাঙ্ক যদি 0 হয় তখন তাকে আমরা স্কেলার রাশি বলবো, আর র্যাঙ্ক যদি 1 হয় তখন তাকে আমরা ভেক্টর রাশি বলবো। ক্লিয়ার? তাহলে স্কেলার ইজ এ টেনসার অফ র্যাঙ্ক 0 অ্যান্ড ভেক্টর ইজ এ টেনসার অফ র্যাঙ্ক 1। তাহলে র্যাঙ্ক 0 হচ্ছে স্কেলার, র্যাঙ্ক 1 হচ্ছে ভেক্টর, আর র্যাঙ্ক যদি গ্রেটার দেন ইকুয়াল টু 2 হয় তাহলে সেটাকে আমরা নর্মালি টেনসার বলবো। যেমন ধরো ফর এক্সাম্পল আমরা সেকেন্ড র্যাঙ্কে যদি একটা টেনসারের কথা বলি, মোমেন্ট অফ ইনার্সিয়া, তোমরা হয়তো শুনে থাকবে, এই মোমেন্ট অফ ইনার্সিয়া কিন্তু একটা টেনসার কোয়ান্টিটি, ঠিক আছে, যার কিন্তু 9টা কম্পোনেন্ট থাকবে, কারণ এটা হচ্ছে সেকেন্ড র্যাঙ্কের টেনসার। তো এই যে কম্পোনেন্ট আমরা কি করে পাবো, কোন ফর্মুলা থেকে 3 টু দি পাওয়ার n, ইট উইল ডিসাইড দ্য নাম্বার অফ কম্পোনেন্ট। তাহলে দেখো র্যাঙ্ক যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে 3 স্কোয়ার হবে, তাহলে সেক্ষেত্রে 9 কম্পোনেন্ট হবে। র্যাঙ্ক যদি 1 হয় তাহলে 3 টু দি পাওয়ার 1 3 কম্পোনেন্ট হবে, যেটা ভেক্টর রাশির ক্ষেত্রে হয়, এটাকে আমরা কি বলি, ভেক্টর। আর স্কেলার রাশির ক্ষেত্রে দেখো 0 র্যাঙ্ক 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, সো নাম্বার অফ কম্পোনেন্ট ইজ জাস্ট 1। ক্লিয়ার? সো এই জন্য আমরা কি বলছি যে টেনসার ইজ এ জেনারেলাইজড কনসেপ্ট অ্যান্ড স্কেলার অ্যান্ড ভেক্টর ইজ এ পার্টিকুলার কেস অফ টেনসার। কিন্তু আমরা নিচু ক্লাসে স্কেলার এবং ভেক্টর এই দুটোকে ভাগ করে পড়ি, কারণ আমরা মোস্ট অফ দ্য কোয়ান্টিটি যেগুলো নিয়ে ডিল করি সেগুলো হচ্ছে কি না, ভেক্টর কোয়ান্টিটি এবং স্কেলার কোয়ান্টিটি। নেক্সট দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা এবারে ধীরে ধীরে ভেক্টর অ্যালজেব্রাটাকে এস্টাবলিশ করার চেষ্টা করব। বলছি ভেক্টরের প্রতীকী প্রকাশ, মানে নোটেশন, সিম্পল, এটার মানে কি ভেক্টর নোটেশন, ভেক্টর নোটেশন। তো একটা ভেক্টরকে কিভাবে আমরা ডিনোট করি পেন পেপারে বা বইতে কিভাবে ডিনোট করা থাকে। প্রথমত দেখো যে কোনো আমরা একটা ইংলিশ ক্যাপিটাল লেটারকে নিই সাধারণত, এবং এই ইংলিশ ক্যাপিটাল লেটারের মাথায় তীর চিহ্ন দিয়ে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করি। এটা হচ্ছে নর্মাল জেনারেল, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। ফর এক্সাম্পল ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, একে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে, এটা হচ্ছে নর্মাল। কখনো কখনো দেখা যায় স্মল লেটার দিয়েও করে দিই আমরা এইভাবে এ বি সি, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম বলছে যে ক্যাপিটাল লেটার দিয়ে আমাকে তীর চিহ্ন দিয়ে এটা প্রকাশ করতে হবে। সেকেন্ড হচ্ছে যে কোনো কোনো বইতে কী থাকে, এটাকে বোল্ড করা থাকে, মনে করো এ ভেক্টর, সেটাকে মাথায় ভেক্টর চিহ্ন না দিয়ে এভাবে বোল্ড করা হলো। অনেক সময় নিচে আন্ডারলাইন করে প্রকাশ করা হয়, দিস ইজ এ ভেক্টর, এইভাবে। তো ডিফারেন্ট ডিফারেন্ট নোটেশন কিন্তু আছে, তো মোস্ট পপুলার নোটেশন হচ্ছে যেটা। এবং এখানে একটু তোমাকে খেয়াল করতে হবে, অনেকের মধ্যে এই মিসকনসেপশনটা রয়েছে যে এই যে আমি সাইনটা দিচ্ছি এটা বোধহয় ডাইরেকশনকে প্রকাশ করছে, না, দিস ইজ জাস্ট নোটেশন, ম্যাটার অফ নোটেশন। যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি এই বরাবর একটা ভেক্টর রয়েছে এ, যদি আমি বলি এই বরাবর একটা ভেক্টর রয়েছে, তাহলে কি আমি এইভাবে লিখবো? কখনোই নয়। যদি এটা ডাইরেকশন হতো তাহলে ভেক্টর ডাইরেকশন এইদিকে পাল্টে গেলে আমি তো এইভাবে নোটেশন দিতাম। তাহলে দিস ইজ নট ডাইরেকশন, দিস ইজ জাস্ট আ নোটেশন, ইউ শুড রিমেম্বার। অ্যান্ড অ্যাকচুয়ালি যদি আমরা দেখি দিস ইজ এ নোটেশন অফ টেনসার র্যাঙ্ক 1। সিমিলারলি যদি একটা সেকেন্ড র্যাঙ্কের টেনসারকে আমরা ডিনোট করি না, আমরা এইভাবে ডিনোট করি দিস, যেমন ধরো মোমেন্ট অফ ইনার্সিয়ার টেনসরকে আমরা এইভাবে ডিনোট করি। তো দিস ইজ জাস্ট এ ম্যাটার অফ নোটেশন, আর কিছুই না, ঠিক আছে। দিস ইজ আ নোটেশন অফ টেনসার অফ র্যাঙ্ক 1 অ্যান্ড দিস ইজ দ্য নোটেশন অফ টেনসার অফ র্যাঙ্ক 2। সো দিস ইজ ম্যাটার অফ নোটেশন, নট দ্য অ্যাকচুয়াল ডাইরেকশন। অ্যাকচুয়াল ডাইরেকশন যখন আমরা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন করবো সরল রেখা দিয়ে, সেখানে আমরা অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন দেখাই। তো বোঝা গেল নিশ্চয়ই হাউ ইউ ক্যান ডিনোট আ ভেক্টর কোয়ান্টিটি ইন ডিফারেন্ট সিচুয়েশনস।
এবার দেখো যে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমরা বলবো, যেটা হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ ভেক্টর কোয়ান্টিটি। এই জ্যামিতিকভাবে আমরা একটা ভেক্টর কোয়ান্টিটিকে কিভাবে ডিনোট করব। তো দেখো, যখন আমরা জ্যামিতিক বা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনের কথা বলি, তখন আমরা কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্য নিই। এবং কোঅর্ডিনেট সিস্টেম, দ্য মোস্ট পপুলার কোঅর্ডিনেট সিস্টেম দ্যাট উই আর ইউজিং, দ্যাট ইজ রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। তো এটা 3 ডাইমেনশন হতে পারে, 2 ডাইমেনশন হতে পারে। ফর এক্সাম্পল, আমি 2 ডাইমেনশন একটা এক্স ওয়াই প্লেনকে নিলাম। তো এই এক্স ওয়াই প্লেনে কি করব, একটা ভেক্টরকে যদি প্রকাশ করতে হয়, তাহলে সেই ভেক্টরটার যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডটার প্রপোর্শনাল একটা লেন্থ, দৈর্ঘ্য, একটা সরল রেখা দিয়ে আমরা প্রকাশ করব। মানে আমি এটা বলতে চাইছি, মনে করো ফর এক্সাম্পল আমি বলছি এ ভেক্টর ইকুয়াল টু, এই যে ম্যাগনিটিউড এভাবে লেখা হয় মড এ, সো দ্যাট ইজ এ। মড এ মানে হচ্ছে যে এ। তো এই যে মড এ ইকুয়াল টু আমরা এ লিখেছি, তো এর ম্যাগনিটিউড মনে করো 3। তাহলে আমি এখানে যে সরল রেখাটা প্রকাশ করবো, সেই সরল রেখাটার দৈর্ঘ্য 3 হওয়া উচিত। মানে এই স্কেল অনুযায়ী, এই এক্স ওয়াই প্লেনে যদি আমি এখানে কোনো স্কেল ড্র করি, যে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, তাহলে এই যে দৈর্ঘ্যটা হবে সেটা 3 হবে। গ্রাফ পেপার যদি আমরা একটা নিই, তাহলে গ্রাফ পেপার একটা নির্দিষ্ট স্কেল থাকে। ওই জন্য এটা কোনো সময় প্রপোর্শনাল বলা হয়, কারণ এমন তো নয় যে এটা 3 সেন্টিমিটার অ্যাকচুয়াল দৈর্ঘ্য। কারণ কোনো কোঅর্ডিনেট সিস্টেমে আমি এইটাকেও 3 সেন্টিমিটার প্রকাশ করতে পারি, কোনো কোঅর্ডিনেট সিস্টেমে আমি এটাকেও 3 সেন্টিমিটার প্রকাশ করতে পারি। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে দিস ইজ প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড। মানে যদি মনে করো একটা এ ইকুয়াল টু 3 ভাবে লিখি, তাহলে এ ইকুয়াল টু 5 আমাকে এর থেকে একটু বড় লিখতে হবে, তবে সেটাকে আমি এ ইকুয়াল টু 5 বলতে পারবো। নর্মাল কনসেপ্ট এ ইকুয়াল টু 5 দুটো থেকে ছোট হবে না। তার মানে দিস আর প্রপোর্শনাল অ্যাকচুয়ালি ইন ম্যাগনিটিউড। তার মানে দেখো, কোনো একটা ভেক্টরকে যদি আমরা জিওমেট্রিক্যাল প্লেনে একটা প্রকাশ করতে চাই, তাহলে একটা সরল রেখা দিয়ে প্রকাশ করব। যে সরল রেখার মাথায় একটা তীর চিহ্ন থাকবে, যে তীর চিহ্নটা কিন্তু ডাইরেকশনকে প্রকাশ করবে। ফর এক্সাম্পল, মনে করো আমি বললাম যে একটা ভেক্টর এ রয়েছে, একটা ভেক্টর আমি মনে করছি, দেখো ফর এক্সাম্পল একটা ভেক্টর রয়েছে এ, যার ম্যাগনিটিউড হচ্ছে এ, আর যেটা হচ্ছে মনে করো এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে রয়েছে। তাহলে আমি সেটাকে কীভাবে প্রকাশ করব? তো সাপোজ দিস ইজ দ্য ভেক্টর এ, তীর চিহ্ন দিয়ে এভাবে, সো দ্যাট ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস। তার মানে বেসিক্যালি আমরা কি করছি, এখানে একটা সরলরেখা দিয়ে প্রকাশ করছি। সেই সরলরেখার মাথায় একটা তীর চিহ্ন, যে তীর চিহ্নটা কিন্তু অ্যাকচুয়ালি ডাইরেকশনকে প্রকাশ করবে, এবং এই সরলরেখাটার দৈর্ঘ্য হবে ওই ভেক্টরটার মানের সঙ্গে সমানুপাতিক। ইট উইল রিপ্রেজেন্ট দ্য ম্যাগনিটিউড অফ দিস ভেক্টর, সিম্পল। সো দিস ইজ দ্য জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? কারণ দেখো, আমরা যখন ভেক্টর এলজেব্রাটাকে আমরা এস্টাবলিশ করতে চাইছি, ভেক্টর এলজেব্রাটা যদি বেসিক বিষয় দেখো, যে ভেক্টর এলজেব্রাটা আসলে কি না, ভেক্টর এলজেব্রাটা আসলে কোনো আলাদা এলজেব্রা নয়। এটাকে আমরা যদি স্কেলার এলজেব্রার সঙ্গে জিওমেট্রি, যে আমরা ক্লাস 10 অবধি যে জিওমেট্রিটা পড়ি, যে জ্যামিতিটা পড়ি, সেই জ্যামিতিটাকে বাস স্কেলার এলজেব্রার সঙ্গে অ্যাড করে একটা মডেল বানানো হয়েছে। এবং এই জ্যামিতিটা আমরা অ্যাড করছি কি জন্যে? টু রিপ্রেজেন্ট দ্য ডাইরেকশন। আদারওয়াইজ তো স্কেলার এলজেব্রাতে কাজ চলে যেত। ডাইরেকশন থাকার জন্য আমরা যখন ভেক্টর এলজেব্রা ইন্ট্রোডিউস করছি, এবং সেখানে বেসিক্যালি স্কেলার এলজেব্রার সঙ্গে আমরা কি করছি, জিওমেট্রিটাকে আমরা নিয়ে আসছি। ওকে, তার জন্য আমরা একটা ভেক্টরকে জিওমেট্রিক্যাল প্লেনে প্রকাশ করছি, এবং সেই প্রকাশ করাটা খুব জরুরি। ক্লিয়ার আশা করি বিষয়টা। নেক্সট দেখো, এইটা অনেক সময় কনফিউজ হয় অনেকেই, যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে চুজ করব। হাউ টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। তো দেখো, আমি 3টে ডায়াগ্রাম আঁকি এটা বোঝানোর জন্য, সব দিনই আমি এটা করি। সেই 3টে ডায়াগ্রামের মাধ্যমে তোমরা বুঝতে পারবে। ফর এক্সাম্পল, মনে করো এইটা একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর, এইটা একটা ভেক্টর রয়েছে বি ভেক্টর। জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এইখানে আমি 60 ডিগ্রি লিখে রেখেছি। সিমিলারলি এই একটা ভেক্টর রয়েছে মনে করো এ, বুঝো, এই একটা ভেক্টর রয়েছে মনে করো বি, এর ডাইরেকশনটা এইদিকে রয়েছে, এইখানে আমি 60 ডিগ্রি লিখে রেখেছি। আর একটা ডায়াগ্রাম আমি বানাচ্ছি, দিস ইজ এ অ্যান্ড সাপোজ দিস ইজ বি, আর এইখানে আমি 120 ডিগ্রি লিখে রেখেছি। আমাকে এই 3টে কেসের ক্ষেত্রে যদি নির্ণয় করতে হয় কি হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস এ এন্ড বি, হাউ ইউ ক্যান ফাইন্ড আউট। তো দেখো, এইখানে থিটা কত, এইখানে থিটা কত, আর এইখানে থিটা কত, এইটা আমরা নির্ণয় করতে যাব। এইটা নির্ণয় করার ক্ষেত্রে আমাকে যে রুলটা খেয়াল রাখতে হবে, যে পয়েন্টে আমি অ্যাঙ্গেলটা নির্ণয় করতে চাইছি, সেই পয়েন্ট থেকে দুটো ভেক্টরকে আউটওয়ার্ডস হতে হবে। তাহলে দেখো, এইখানে আমি দেখছি দুটো ভেক্টরে আউটওয়ার্ডস রয়েছে, কিন্তু এইখানে একটা ভেক্টর ইনওয়ার্ডস রয়েছে, এইখানে একটা ভেক্টর ইনওয়ার্ডস রয়েছে। তাহলে এইখানে তো কোনো সমস্যা নেই, কিন্তু এই দুটোতে সমস্যা রয়েছে। সেকেন্ড কেস, তোমাকে এটা দেখতে হবে যে ওই পয়েন্টে আর কি কোনো অ্যাঙ্গেল রয়েছে। অবশ্যই রয়েছে, এটি যদি 60 ডিগ্রি হয়, এইদিকেও তো একটা অ্যাঙ্গেল রয়েছে, দ্যাট ইজ 300 ডিগ্রি। কিন্তু ওই দিকের অ্যাঙ্গেলটা আমরা নেবো না। কেন নেবো না? আমরা যে অ্যাঙ্গেলটা নেবো সেটা হচ্ছে যে স্মলেস্ট অ্যাঙ্গেলটা নেবো।
তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি, যে পয়েন্ট আমরা অ্যাঙ্গেলটাকে চুজ করছি সেই পয়েন্ট থেকে দুটো ভেক্টরকে আউটওয়ার্ড হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে যে স্মলেস্ট অ্যাঙ্গেলটা পাবো সেটাই হবে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। সো হিয়ার থিটা ইজ 60 ডিগ্রি, দেয়ার ইজ নো ডাউট। কিন্তু এইখানে দেখো, তুমি খেয়াল করে একটু দেখো, এইটাকে কি করতে হবে, আমাকে এই ভেক্টরটাকে আমি শিফট করতে পারবো। দিস ইজ দ্য শিফটিং প্রপার্টি অফ ভেক্টর। একটা ভেক্টরের ডাইরেকশনটাকে ফিক্সড রেখে আমি সেই ভেক্টরটাকে প্যারালালে শিফট করতে পারি। তাহলে এই ভেক্টরটাকে আমি এইখান থেকে তুলে এনে এইখানে বসিয়ে দিই, বি ভেক্টরটাকে, দিস ইজ বি ভেক্টর, এখানে যদি আমি বসিয়ে দিই, ভেবে দেখো, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই পয়েন্টে এই দুটো ভেক্টরই কিন্তু আউটওয়ার্ডস হচ্ছে, এবং এটা 60 দেওয়া থাকলে এটা অবশ্যই 120 ডিগ্রি হবে, এবং এই 120 ডিগ্রি কিন্তু এই দিকের যে অ্যাঙ্গেলটা রয়েছে তার থেকে ছোট অবশ্যই। ওকে, তাহলে এইখান থিটা হয়ে যাবে 120 ডিগ্রি। আবার এইখানে দেখো, এখানেও সেম কেস, এই ভেক্টরটাকে যদি আমি এইখানে নিয়ে যাই তাহলে আউটওয়ার্ডস হবে। তাহলে প্রথমে আমাকে ভেক্টরটাকে শিফট করে আগে আউটওয়ার্ডস পজিশনে নিয়ে যেতে হবে, তারপর আমাকে দেখতে হবে অ্যাঙ্গেলটা কত, সেটাই হবে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। আশা করি কীভাবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে এই বিষয়টা ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট দেখো, আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ ভেক্টর সম্পর্কে বলবো, মানে জাস্ট একদম বেসিক ইন্ট্রোডাকশন, একদম বেসিক থেকে আমি বলছি। মানে কারো যদি ভেক্টরের জিরো নলেজ থাকে, একদম ক্লাস 9-10 নলেজ থাকে, তাহলে কিন্তু ভেক্টর সম্পর্কে আইডিয়া তৈরি হয়ে যাবে। আমি এটাই চাইছি যে যারা 9-10 ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা দিতে চাইছো, তারা যদি একদম কনসেপ্টটাকে ক্লিয়ার করে করে যাও, তাহলে কিন্তু একদম ইজি তোমাদের ক্ষেত্রে ফিজিক্সের কোশ্চেনগুলো। আর যারা মনে করো কেভিএস, এনভিএস, ইএমআরএস, পিজিডি এইসব পরীক্ষা দেবে, তাদের জন্য কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়া খুব জরুরি। এবং আমি লেভেলটা কিন্তু আপ করবো, চিন্তা কোনো কারণে। তোমাদের হয়তো অনেকে যারা দেখো, যারা ফিজিক্সের মাস্টার্স করেছো, তাদের ক্ষেত্রে এগুলো অনেক বেসিক মনে হবে, স্বাভাবিক বিষয়। কিন্তু এই বেসিক থেকেই তো বিষয়টাকে নিয়ে যেতে হবে। আমাদের কনসেপ্ট অনেক সময় কি হয়, ভেতরে ভেতরে কোনো কোনো জায়গায় নড়বড়ে থাকে, আমরা অনেক সময় বুঝতেও পারি না। তো কনসেপ্টটাকে আমি বিল্ড করানোর চেষ্টা করছি, এবং সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করাবো। হাই লেভেল অবধি যাবো, যেই মেন অবধি যাবো, যেই অ্যাডভান্স অবধি যাবো। আমি বলে দেবো কোনো কোনো জায়গায় যেখানে আমি অ্যাডভান্স অবধি যাবো, সেখানে আমি বলে দেবো যে এখানে 9-10 ফিজিক্যাল সায়েন্সের জন্য প্রয়োজন নেই, এটা বাস আমি পিজিটিগুলোর জন্য বলছি। ক্লিয়ার? বাকি যে নর্মাল আমার প্রেজেন্টেশনটা থাকবে সেটা কিন্তু সবার জন্য। বুঝা গেল বিষয়টা? চলো নেক্সট, বিভিন্ন ধরনের ভেক্টর। দেখো প্রথমে আমরা বলছি, ফার্স্ট যেটা বলছি সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। তো ইকুয়াল ভেক্টর মানে দুটো ভেক্টরকে মান এবং অভিমুখ দুটোই সমান হতে হবে, ভেরি সিম্পল বিষয়। যখন আমরা ভেক্টর বলছি, ভেক্টর কোয়ান্টিটির যে প্রপার্টি সেটাই তো এটা, যে যার মান আছে এবং অভিমুখ আছে। তা দুটো ভেক্টর যদি ইকুয়াল হতে যায়, তাহলে কি হবে, সেই দুটো ভেক্টরেই ডাইরেকশনও সেম হতে হবে এবং তাদের লেন্থও সেম হতে হবে। যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে আমরা এখানে বলতে পারি অবশ্যই এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর ইজ 0 ডিগ্রি হতে হবে, এটা 0 ডিগ্রি। তার মানে সমান ভেক্টর প্যারালালও, কিন্তু সমান ভেক্টর কিন্তু প্যারালাল, কিন্তু প্যারালাল ভেক্টর সমান নাও হতে পারে। আচ্ছা, বিপরীত ভেক্টর কি উল্টো হবে, ইকুয়াল অপোজিট হবে। মনে করো এইটা, মনে করো সাপোজ এ ভেক্টর, আর এইটা হচ্ছে যে সমান কিন্তু বিপরীত বি ভেক্টর, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। তাহলে কি হবে, এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, এবং দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি থিটা উইল বি নাও 180 ডিগ্রি। সো দুটো ভেক্টর যখন অপোজিট রয়েছে, সাপোজ দিস ইজ ওয়ান ভেক্টর অ্যান্ড দিস ইজ অ্যানাদার ভেক্টর, সো দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 180 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট দেখো, আমরা যদি বলি যে সমান্তরাল ভেক্টর বা প্যারালাল ভেক্টর, যেটা আমি একটু আগে বলছিলাম, যে সমান ভেক্টর কিন্তু প্যারালাল, যে এইটা একটা ভেক্টর রয়েছে মনে করো, আর তার নিচে একটা সেম ভেক্টর রয়েছে, তাহলে দুজন প্যারালাল এবং সমান। কিন্তু এটা যদি একটু বাড়িয়ে দিই, তখন দুজন প্যারালাল তো বটে কিন্তু সমান নয়। তার মানে এখানে যদি এ ভেক্টর এবং বি ভেক্টর বলি, এ ভেক্টর নট ইকুয়াল টু বি ভেক্টর, এটা ঠিক। এ ভেক্টর এবং বি ভেক্টর সমান নয়, কিন্তু এ ভেক্টর এবং বি ভেক্টর প্যারালাল। তার মানে কি, দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি মাস্ট বি 0 ডিগ্রি। সিমিলারলি আমরা কোলিনিয়ার ভেক্টর অনেক সময় দেখবো, এটা আমি আলাদা করে বলিনি, মানে একরেখীয় ভেক্টর, তো একটা লাইনের উপরে থাকবে। ফর এক্সাম্পল দিস ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ইজ বি ভেক্টর। সো একটা লাইনের উপরে যদি দুটো ভেক্টর থাকে, সেক্ষেত্রেও কিন্তু থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এটাকে আমরা আলাদা করে কোলিনিয়ার ভেক্টর বলি। দিস টু ভেক্টর আর অলসো প্যারালাল, বাট দিস আর কোলিনিয়ার, একই লাইনের উপর থাকবে। ঠিক আছে? নেক্সট দেখো, একতলীয় বা সমতলীয় কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টর আমরা কাদেরকে বলবো, যে ভেক্টরগুলো একই তলে থাকবে, নাম থেকে বোঝাচ্ছে একই তলে থাকবে, তার মধ্যে অ্যাঙ্গেল কিন্তু সেম হবে, মানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি বা 180 ডিগ্রি এরকম কোনো মানে, যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, বাট দে উইল লাই অন সেম প্লেন। সাপোজ মনে করি এই বোর্ডের তলটাকে যদি আমি একটা XY প্লেন বলি, তো সাপোজ দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস, এবং এখানে কতগুলো ভেক্টর আছে, দিস ইজ এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর, দিস ইজ সি ভেক্টর। সো দিস অল ভেক্টর আর কোপ্লেনার ভেক্টর। মেবি দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস ভেক্টর আর ডিফারেন্ট, কিন্তু দে আর কোপ্লেনার, মানে একই তলে থাকবে।
বোর্ডের তলে মনে করো রয়েছে। সো দিস আর দ্য কোপ্লেনার ভেক্টর। নেক্সট দেখো কো ইনিশিয়াল ভেক্টর। কো ইনিশিয়াল ভেক্টর মানে কি যাদের ইনিশিয়াল পয়েন্ট সেম হবে, মানে যে একই পয়েন্ট থেকে স্টার্ট হবে। সো ইফ দিস ইজ দ্য পয়েন্ট, এই পয়েন্ট থেকে মনে করো ভেক্টরগুলো এইভাবে স্টার্ট হচ্ছে। সো যাদের ইনিশিয়াল পয়েন্ট একই, সাপোজ এই ভেক্টরটা এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর এন্ড দিস ইজ সি ভেক্টর, তো এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে বলবো কো ইনিশিয়াল ভেক্টর, যাদের ইনিশিয়াল পয়েন্ট সেম। সিমিলারলি দেখো কো টার্মিনাল ভেক্টর হবে। কো টার্মিনাল ভেক্টর মানে যাদের টার্মিনাল পয়েন্ট সেম হবে। মনে করো ফর এক্সাম্পল এটা টার্মিনাল পয়েন্টে তিনটে ভেক্টর একই পয়েন্টে গিয়ে মিশছে এইভাবে, দিস ইজ এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর এন্ড দিস ইজ সি ভেক্টর। সো দেখেন এখানে এ বি সি কি বলা হবে, কো টার্মিনাস ভেক্টর, তার যাদের এন্ড পয়েন্ট বা শেষ বিন্দুটা একই হচ্ছে। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলছি, ফ্রি ভেক্টর বা মুক্ত ভেক্টর। তো ফ্রি ভেক্টর বা মুক্ত ভেক্টর কি, যাদের মনে করো ইনিশিয়াল পয়েন্টটা ফিক্সড নয়। যেমন ধরো ফর এক্সাম্পল আমরা যদি পজিশন ভেক্টরের কথা বলি, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরের কথা বলি, তারপর আমি ওটা বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো পজিশন ভেক্টর আসলে কি, মনে করো এটা এক্স ওয়াই কোঅর্ডিনেট, ভালো করে বুঝো। সো সাপোজ দিস ইজ এক্স অ্যাক্সিস এন্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস। তো এক্স ওয়াই কোঅর্ডিনেট একটা পয়েন্ট আছে মনে করো পি, এই পি পয়েন্টের পজিশন ভেক্টর আমি যখন ডিফাইন করবো তখন আমাকে এর অরিজিনটা ডিফাইন করতে হবে, কোন পয়েন্টের সাপেক্ষে আমি পজিশন ভেক্টর বলছি। তাই পজিশন ভেক্টর আমি বলছি উইথ রেসপেক্ট টু ও পয়েন্ট। সো ইটস ইনিশিয়াল পয়েন্ট ইজ ডিফাইন্ড, ইটস ইনিশিয়াল পয়েন্ট ইজ ফিক্সড, ইটস ইনিশিয়াল পয়েন্ট ইজ ফিক্সড। তো এটাকে আমি ফ্রি ভেক্টর বলতে পারবো না, এই ভেক্টরটাকে আমাকে ফিক্সড ভেক্টর বলতে হবে। দিস ভেক্টর ইজ নোন এজ ফিক্সড ভেক্টর, দিস ইজ নট ফ্রি ভেক্টর। কিন্তু ফ্রি ভেক্টর মানে কি যার ইনিশিয়াল পয়েন্ট ডিফাইন্ড নয়। যেমন আমি বলছি একটা বস্তুর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফর এক্সাম্পল কোন পয়েন্ট থেকে স্টার্ট করছে আমি বলছি না। ত্বরণ একটা ফ্রি ভেক্টর আমি বলতে পারি, ভেলোসিটি একটা ফ্রি ভেক্টর। ইট নিড, you need not define the initial point of this vector quantity, but if you talk about position vector then you have to define the initial point, you have to define the vector from where it start, তার মানে এটা হচ্ছে একটা ফিক্সড ভেক্টর। তাহলে বুঝতে পারলে ফ্রি ভেক্টর আর ফ্রি ভেক্টর হুজ স্টার্টিং পয়েন্ট ইজ নট ফিক্সড আর কল্ড দ্য ফ্রি ভেক্টর, কিন্তু যার স্টার্টিং পয়েন্ট ফিক্সড হবে সেটা হবে ফিক্সড ভেক্টর। সো পজিশন ভেক্টর ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ ফ্রি ভেক্টর, এ ফিক্সড ভেক্টর। তো ফিক্সড ভেক্টর ইজ অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, এগুলো হচ্ছে ফিক্সড ভেক্টর। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে ইউনিট ভেক্টর, মোস্ট ইম্পর্টেন্ট ভেক্টর। ইউনিট ভেক্টর দেখে তো খুবই সিম্পল মনে হচ্ছে, যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলা হয়, ঠিক আছে। কিন্তু এই ভেক্টরটা ফিজিক্সের ক্ষেত্রে, মানে ফিজিক্সের যে ভেক্টর এলজেব্রা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এটা কেন? তার কারণ হচ্ছে কোনো ভেক্টরকে যদি আমি, ভালো করে বুঝি, কোনো ভেক্টরকে যদি আমি মান এবং অভিমুখ দুটোতে স্প্লিট করতে চাই, ফর এক্সাম্পল দেখো মনে করো আমি বলছি যে সাপোজ দিস ইজ আ ভেক্টর এ, দিস ইজ আ ভেক্টর এ ফর এক্সাম্পল। তো এই ভেক্টরের ম্যাগনিটিউড আমরা এইভাবে লিখি, তো এ ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা এইভাবে লিখি, হ্যাঁ কি না? আমি চাইছি এই ভেক্টরটাকে এর ম্যাগনিটিউড এবং এর অভিমুখ দুটোর মাল্টিপ্লিকেশন আকারে লিখব। তাহলে যদি আমি অভিমুখটাকে অলরেডি ডিফাইন করি যে এর অভিমুখটা এই বরাবর, এবং সেটাকে একটা ভেক্টর দিয়ে ডিফাইন করি, দ্যাট ভেক্টর শুড বি ইউনিট ভেক্টর। কেন? কারণ দেখো এর ম্যাগনিটিউড তো আমি এ লিখেছি, তাহলে যখন একে ডাইরেকশনটাকে আমি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করছি, সেই যে ভেক্টরটা আমি লিখছি সেই ভেক্টরটার মান যদি 1 হয় তবে তার সঙ্গে এর মাল্টিপ্লিকেশন হবে এবং এই ভেক্টরটার যে ম্যাগনিটিউডটা আনচেঞ্জ থাকবে। কিন্তু মনে করো এর ভ্যালুটা যদি 2 হয় সাপোজ, তাহলে এর মানটা এই 2টাতে এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে এর যে অ্যাকচুয়াল ভ্যালুটা 2a হয়ে যাবে, এই যদি 3 হয় 3a হয়ে যাবে। তার মানে একমাত্র সম্ভব এই ভেক্টরটার ম্যাগনিটিউড যদি 1 হয়, তাহলে কিন্তু আমরা এই ক্যাপিটাল এই ভেক্টরটাকে স্প্লিট করে লিখতে পারছি। So this is the important role that play unit vector in vector algebra. It can split the vector into its magnitude and direction separately. তো আমরা যদি বলি এখানে দেখো a cap, so a cap will be equal to a vector upon a, অনেকে এটা এইভাবে লিখে। তো অনেকে এইভাবে বলতে পারি যে কোনো একটা ভেক্টরকে যদি তার ম্যাগনিটিউড দিয়ে আমরা ডিভাইড করে দিই তাহলে তার অভিমুখটা কেবলমাত্র পড়ে থাকছে a cap। এবং দেখো 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেটে এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেগুলোকে আমরা ফিক্সড করে রেখেছি ফর কমিউনিকেশন পারপাস, এক্স ওয়াই জেড। তো আমরা অনেক সময় এটা বলে রাখি যে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা আই ক্যাপ বলবো, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে আমরা জে ক্যাপ বলবো, জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে কে ক্যাপ বলবো, এবং দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো দিস আই ক্যাপ, জে ক্যাপ এন্ড কে ক্যাপ আর প্রি ডিফাইন্ড ইউনিট ভেক্টর অ্যালং এক্স ওয়াই এন্ড জেড অ্যাক্সিস। নেসেসারি নয় যে আই জে কে দিয়ে ডিনোট করতে হবে, অনেক সময় এক্স ক্যাপ, ওয়াই ক্যাপ, জেড ক্যাপ দিয়েও ডিনোট করে, অনেক সময় ই এক্স ক্যাপ, ই ওয়াই ক্যাপ, ই জেড ক্যাপ দিয়েও ডিনোট করে, এইভাবেও ডিনোট করে দেখবে ই এক্স ক্যাপ, ই ওয়াই ক্যাপ অ্যান্ড ই জেড ক্যাপ, এইভাবেও কিন্তু ডিনোট করা হয়। ক্লিয়ার? শুধু যাতে ইউনিট ভেক্টরস। তো কমিউনিকেশন পারপাসে মনে করুন আমরা লিখছি যে এক্স অক্ষ বরাবর সরণ 2 মিটার,
তো এই যে আমরা পুরো ল্যাঙ্গুয়েজটাকে লিখছি, এটা যদি সিম্পলি আমরা সরণ ইকুয়াল টু 2 i কিউব লিখে দিই তাহলে খতম। তার মানে দিস ইজ আ কমপ্লিটলি কমিউনিকেশন পারপাস এবং এই ম্যাথমেটিক্যাল কমিউনিকেশন। এবং আমরা দেখব যে আই যে কে দিয়ে কীভাবে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যাবে ইন 3 ডাইমেনশন স্পেস বা 2 ডাইমেনশন স্পেস প্লেন। নেক্সট দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভেক্টর ইজ জিরো ভেক্টর। তো যে ভেক্টরের ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট একই, যার ম্যাগনিটিউড জিরো মানে যার লেন্থ জিরো, তাহলে জিওমেট্রিক্যালি আমি কীভাবে ডিফাইন করবো, যেখানে স্টার্ট হয়েছিল সেখানেই শেষ। সো দিস ইজ জাস্ট আ পয়েন্ট। কিন্তু যদি আমরা ফিজিক্যালি বলি তাহলে কি বলবো, যে ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর ইজ জিরো। ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট, একটা ভেক্টর যদি অনেকগুলো কম্পোনেন্ট থাকে তাহলে ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট যদি জিরো, তাহলে সেটা অবশ্যই জিরো ভেক্টর। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং জিরো ভেক্টর ধর্ম অবশ্যই এ প্লাস জি জিরো ইকুয়াল টু এ হবে, এ মাইনাস এ ইকুয়াল টু জিরো হবে, জিরো ইন্টু দিস ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, তো দিস আর দ্য প্রপার্টিজ অফ জিরো ভেক্টর, ভেরি সিম্পল প্রপার্টিজ। চলো নেক্সট, সিউডো ভেক্টর অর রোটেশনাল ভেক্টর অর আমরা বলতে পারি এক্সিয়াল ভেক্টর। তো যখন আমরা রোটেশনাল মোশন বা সার্কুলার মোশন পড়ি, তো সেখানে যে ভেক্টরগুলো দেখা যাবে সেই ভেক্টরগুলো যে ডাইরেকশন সেগুলো আমরা এক্সিস বরাবর নিই। মনে করো সাপোজ একটা পার্টিকুলার ভাবে ঘুরছে সার্কুলার মোশন, আমরা বলছি তার অ্যাঙ্গুলার ভেলোসিটি দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দিস প্লেন অ্যান্ড along the axis omega. So this is one kind of rotational vector and all the rotational vectors are known as pseudo vector. কেন? কারণ হচ্ছে এরা কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টর নয়, বাট we are treated this quantity as a vector quantity. কি কারণ, কেন আমরা করি এটাকে? to satisfy the algebra, to satisfy the mathematical model, to create the mathematical model, to understand this physical quantity mathematically. তো অ্যাকচুয়ালি যে ডাইরেকশন মানে, যেমন ধরো একটা আমি লিনিয়ার মোশনের কথা বলি, ফর এক্সাম্পল মনে করো একটা অবজেক্ট এটা রয়েছে, এই অবজেক্টের মনে করো ভেলোসিটি এই বরাবর ভি, তো আমি এটা রিয়েলি ফিল করছি এই বরাবর ভেলোসিটি, দিস ইজ রিয়েল ডাইরেকশন, উই ফিল দিস ডাইরেকশন, দিস ইজ দ্য রিয়েল ডাইরেকশন, সো দিস ইজ দ্য রিয়েল ভেক্টর। কিন্তু এখানে ঘুরছে পার্টিকেলটা এইভাবে, আমরা এজিউম করছি তার ডাইরেকশনটা হচ্ছে যে এইভাবে, মানে আমরা ওটাকে কম্পেয়ার করছি যে স্ক্রু মনে করো একটা, যদি স্ক্রুকে যখন আমরা এইভাবে ঘোরাই তো ঘোরালে ওটা কোন দিকে খুলছে, উপরের দিকে বা নিচের দিকে, অ্যাকর্ডিং টু দ্য রোটেশন। ওই জন্য আমরা ওই বরাবর কি করছি দেখো, ওর যে অ্যাঙ্গুলার মানে ওর যে ডিউ টু রোটেশন দ্য স্পিড ইজ অ্যালং দ্য অ্যাক্সিস। সো এই কারণে আমরা ওই ভেক্টরগুলোকে ভেক্টর কোয়ান্টিটি ধরে আমরা এই ম্যাথমেটিক্যাল মডেলটাকে এস্টাবলিশ করি, যার জন্য এগুলোকে সিউডো ভেক্টর বলা হয়। সিউডো কথার অর্থ যে ছদ্ম, অ্যাকচুয়ালি নয় কিন্তু ভান করছে এরকম। ওকে, বাকি রোটেশনাল এক্সিয়াল ভেক্টর বলা হচ্ছে এক্সিস বরাবর। তাহলে এক্সিস বরাবর যে ভেক্টরগুলো হয়, যে ভেক্টরগুলো ডিউ টু রোটেশন ক্রিয়েট হয়, সেই ভেক্টরগুলোকে আমরা সিউডো ভেক্টর বলি। আর যে ভেক্টরগুলো আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে দেখি তাদেরকে আমরা পোলার ভেক্টর বা ট্রু ভেক্টর বলবো, পোলার ভেক্টর বা ট্রু ভেক্টর বলবো, যেমন ধরো ভেলোসিটি অ্যাক্সিলারেশন, যেটা আমি একটু আগেই বলছিলাম। তো এই যে ডিফারেন্ট কাইন্ডস অফ ভেক্টরের কথা বললাম, আমি অলমোস্ট অল কাইন্ডস অফ ভেক্টর বোধহয় কভার করে ফেলেছি, বাকি যদি কিছু থাকে তো আমি কোথাও না কোথাও ঠিক ডিসকাস করে দেবো সেগুলো। তো নেক্সট আমরা দেখো যে ভেক্টর অ্যালজেব্রা, সেই ভেক্টর অ্যালজেব্রাটার দিকে যাবো, যেটা হচ্ছে দুটি ভেক্টরের যোগফল বা ফলন্ত নির্ণয় বা রেজাল্ট্যান্ট ভেক্টর যেটাকে আমরা বলি। এবং এই রেজাল্ট্যান্ট ভেক্টর নির্ণয়ের জন্য আমাদের তিনটে সূত্র রয়েছে, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র, যার মধ্যে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র ইউজ হয় দুটো ভেক্টরের যোগ বা বিয়োগের জন্য, কিন্তু বহুভুজ সূত্রের সাহায্যে আমরা দুইয়ের বেশি ভেক্টর যোগ করতে পারবো এবং কম্পোনেন্ট মেথডের সাহায্য করতে পারবো। তো সেগুলো আমরা পরে পরে নেক্সট ক্লাসগুলোতে দেখবো, এবং তখন ম্যাথমেটিক্স আসবে এবং নিউমারিক্যালস ইনভলভ হবে। তো আজকের ক্লাসটা বেসিক্যালি একদম বেসিক ক্লাস ছিল, ভেক্টরের একদম বেসিক ফান্ডামেন্টাল ক্লাস ছিল, যে বেসিক ফান্ডামেন্টাল ক্লাসটাতে আমরা ভেক্টরের ডেফিনেশন সম্পর্কে এবং ডিফারেন্ট কাইন্ডস অফ ভেক্টর সম্পর্কে জানলাম। ক্লিয়ার? অবশ্যই নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আমি কিন্তু এই সিরিজটা চালিয়ে যাব, কারণ আমার যেটুকু মনে হচ্ছে যে এক্সাম হতে এখন দেরি হবে, তোমরা নতুন এক্সাম হতে, তো তোমরা ধীরে ধীরে বিল্ড করো কনসেপ্টটা আস্তে আস্তে করে। আর বাকি তোমরা যদি অন্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই নিতে থাকো, কারণ আমি তোমাকে বলছি SLST 3 যদি হয় বা যখন হবে, সেই SLST 3তে কিন্তু অবশ্যই প্রিলিমিনারি পেপার আসার সম্ভাবনা আছে। যেমন দেখো BPSCতে প্রিলিমিনারি অ্যাড করে দিয়েছে, তার মানে তোমরা যদি অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো, যেটা আমাদের বলি PSCর জন্য, WBCSর জন্য বা আদার্স কোনো এক্সামের জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকো, তো WBCS পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে তোমরা যদি অপশনাল সাবজেক্টটা তোমার নিজের সাবজেক্ট রাখো, তাহলে কিন্তু আরও একটা সুবিধা হয়, তোমাদের টিচিং এক্সামের জন্য প্রিপারেশনটাও হয়ে যায় এবং খুব ভালো হয়। তো সেইভাবে একটু প্ল্যান করে হাঁটতে হবে, ঠিক আছে? তো সবসময় সিস্টেমকে দোষ না দিয়ে নিজেরা যদি একটু প্ল্যান করে হাঁটো, অনেক সময় কিন্তু সাকসেস পাওয়া যায়, ঠিক আছে? কারণ একার পক্ষে তো পুরো সিস্টেম চেঞ্জ করা সম্ভব নয়, কিন্তু সিস্টেমে তোমাকে দেখতে হবে তো তোমার জন্য সুইটেবল বিষয় কী হচ্ছে, সেই অনুযায়ী তুমি যদি পড়াশোনাটাকে জারি রাখো, 2-3 বছর মোটামুটি একটা পড়াশোনার মধ্যে থাকলে কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে আমি দেখছি পেয়ে যাচ্ছে কোথাও না কোথাও জব, ঠিক আছে? তো
তো এইটাই হচ্ছে বিশেষ বিশেষ ব্যাপার। তো অবশ্যই তোমাকে ডেডিকেটেড হতে হবে। হঠাৎ করে তুমি উঠে বললে আজকে আমি একটা কোচিং নিয়ে নেবো, দিয়া বোধহয় আমার হ্যাঁ সিলেকশন হয়ে যাবে, তো সেগুলো হবে না। ঠিক আছে? তো অনেকেই সেগুলো মনে করে যে কোচিং বোধহয় আমার সিলেকশন করিয়ে দেবে। কোচিং সিলেকশন করাবে না, কোচিং তোমার সিলেকশনটাকে অ্যাসিওর করবে যদি তোমার ডেডিকেশন থাকে, যদি তুমি পড়াশোনা ঠিকঠাক করো এবং তোমার বেসিকটাকে তুমি নিজে ক্লিয়ার করো আগে। হঠাৎ করে এক্সাম বেরোলে তুমি একটা কোচিং নিলে ভাবলে যে তুমি হয়ে যাবে, হবে না। তুমি যদি ঘষে 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 নিজেকে তৈরি করতে থাকো, তখন কোচিং তোমাকে শেষ মুহূর্তে টেস্ট সিরিজ দিয়ে তোমাকে শেষ মুহূর্তে রিভিশন করিয়ে সেগুলো করাতে পারে। ওকে, তার কারণ হচ্ছে একটা পরীক্ষা যেখানে তোমার জব হবে সারা জীবনের জন্য। তো সেখানে 3 মাস বা 4 মাসের বা 5 মাস বা 6 মাস বা 1 বছরের প্রিপারেশনে সেটা কিন্তু হওয়া মুশকিল আছে। দ্যাট উইল ডিপেন্ড অন ইউর এন্টায়ার লাইফ। তুমি এন্টায়ার লাইফে কীভাবে পড়াশোনা করেছো, দ্যাট উইল বি জাজড অন দ্যাট এক্সাম। এমন নয় যে 3-4 মাসের প্রিপারেশনের একটা এক্সাম। তো তুমি মনে করো তোমার গ্র্যাজুয়েশনে, তোমার 11-12-এ, তোমার এমএসসিতে কীভাবে পড়াশোনা করেছো, ওই যে এক্সপিরিয়েন্স, আ লট অফ এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ গেইনড থ্রু আউট ইউর লাইফ, দ্যাট উইল রিফ্লেক্ট ইন ইউর এক্সাম রেজাল্ট। ওকে, এবার দেখো অনেক রকমের অভিযোগ তো থাকবেই। তো সেগুলো ছেড়ে যদি আমরা এই বিষয়টার মধ্যে গুরুত্ব দিই, আমাদের নিজের প্রিপারেশনটা গুরুত্ব দিই, তাহলে কিন্তু বাকি দেরি দেখো সব এক্সামই হচ্ছে। ঠিক আছে? কেউ কিন্তু চাকরির পরীক্ষায় কোথাও, এবং এটা শুধু আজ হচ্ছে না, এটি ডিকেড চলছে। তোমার হয়তো মনে হচ্ছে যে এক সময় 10 বছর আগে হয়তো চাকরি পাওয়া খুব সোজা ছিল, বা 15 বছর আগে হয়তো চাকরি পাওয়া খুব সোজা ছিল, বা আগের জেনারেশন হয়তো খুব সহজেই চাকরি পেয়ে গেছে। না, ভুল ধারণা। বিষয়টা তোমাকে একটু বুঝতে হবে। যখন প্রতি বছর এসএসসি হতো বা যে বিভিন্ন ধরনের পরীক্ষা হতো বলে মনে করা হয়, সেই সময় কিন্তু গ্র্যাজুয়েশন পর্যন্ত পাস করাটা খুব জটিল ছিল। যখন পরীক্ষাটা হতো সঠিকভাবে, পরীক্ষা দিয়ে অনেকে পাস করতো, চাকরি পেতো, প্রথমত সিট সংখ্যা অনেক কম থাকতো। তোমরা দেখো সেই রিয়েলিটিগুলো তো আমরা তখন জানি না, এখন 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 আমরা বিচার করি। একটা এসএসসি পরীক্ষায় সিট থাকতো, একটা সাবজেক্ট হতো 100টা, জেনারেল সিট থাকতো 40টা 30টা। প্রতি বছর যখন পরীক্ষা হতো টোটাল হয়তো সব সাবজেক্ট মিলে 4000 সিট হতো। এখন তোমাকে সব সাবজেক্ট মিলে 35,000 সিট আসছে, ডিফারেন্স আছে। তো ওই তো 3000 বা 4000 যে সিট থাকতো, সেই 3000-এর সমস্ত সাবজেক্ট আসতো, তো সেইখানে কম্পিটিশন করে 30টার মধ্যে কিন্তু চাকরি পেতে হতো। প্রতি বছর পরীক্ষা হতো ঠিকই, তুমি ভেবে দেখো না, যদি প্রতি বছর সবাই চাকরি পেয়ে যেত সব দিন, তাহলে ওই সময় কি পড়াশোনা করে কেউ বেকার থাকেনি? সবাই কি চাকরি পেয়ে গেছে? পাবে না। তুমি যদি সাকসেস পেতে চাও, সাকসেসফুল হতে চাও, তোমাকে নিজের রাস্তাটা খুঁজে নিতে হবে। সেই সময় গ্র্যাজুয়েশন পাস করা তো, এখন ধরো যেমন আমরা শিয়ালদা স্টেশনের মতো, এইদিকে ঢুকলে ওইদিকে বেরিয়ে যাচ্ছে। তুমি যদি একবার অ্যাডমিশন নিয়ে নাও বিএসসিতে, তুমি এমএসসি বিএড করে বেরোবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। তখন কিন্তু এরকম ছিল না। বিএসসি কমপ্লিট করা, বিশেষ করে এই সাবজেক্টগুলোতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এতটা সহজ ছিল না। স্পেশালি ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। কেমিস্ট্রিতে তাও তুলনামূলকভাবে একটু নাম্বার অফ স্টুডেন্ট বেশি বেরোতো আমি দেখতাম। ফিজিক্স এবং ম্যাথমেটিক্স খুবই কম, ফিজিক্স তো একদম কম। এক একটা ইয়ার 2-3 জন করে ফাইনাল ইয়ারে পরীক্ষা দিত। ভর্তি বেশি হতো, এখন ভর্তিও কম হচ্ছে। সিট সংখ্যা বেড়ে গেছে সব কলেজে, সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, পাস করা সহজ হচ্ছে। দেখো ফিল্টার তো এক জায়গায় হবেই, লাস্টে ফিল্টার হচ্ছে। বিষয়টা কি? হ্যাঁ, সরকারের তো কিছু দোষ আছেই, সেটা আমরা দেখতেই পাচ্ছি। কিছু কেন বলবো, অনেক দোষ রয়েছে। কিন্তু সেইটাতে যদি আমরা সবসময় ডুবে থাকি, একে দোষারোপ করি, ওকে দোষারোপ করি, তাহলে কিছু হবে না। আলটিমেটলি আমার লড়াইটা আমাকে লড়তে হবে, নিজেকে পড়াশোনা করতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে, ওই জায়গায় নিয়ে যেতে হবে। শুধুমাত্র একটা জায়গার মধ্যে, একটা স্টেটের মধ্যে আমাকে সীমাবদ্ধ হয়ে থাকা চলবে না। আমার প্রিপারেশনটাকে এক্সপোজ করতে হবে, আমাকে পুরো অল ইন্ডিয়া লেভেলে এক্সপোজার নিতে হবে। তোমরা জানো এখন ট্রেন্ড হয়ে গেছে গোটা ভারতবর্ষ জুড়ে যে ইলেকশন ছাড়া কিন্তু কোনো পরীক্ষা হয় না, কোনো নিয়োগ হয় না। তো ওইটাকেই কাজে লাগাও। সেন্ট্রালের ইলেকশন হয় তখন সেন্ট্রালের পরীক্ষা দেবে, কোনো স্টেটের ইলেকশন হলে সেই স্টেটের পরীক্ষা আসবে, সেই পরীক্ষা দিতে হবে। তো এইভাবে কিন্তু আমাদেরকে একটু নজর রাখতে হবে আশেপাশের স্টেটে এবং তার সঙ্গে সঙ্গে সেন্ট্রালে এবং আমাদের নিজেদের রাজ্যে। তাহলে কিন্তু তুমি 1-1.5-2 বছরের মধ্যেই কিন্তু একটা সাকসেস পাবে, যদি তোমার প্রিপারেশন ঠিকঠাক থাকে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট ক্লাস দেখা হচ্ছে। একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম, কিছু মনে করো না। ঠিক আছে তো? চলো, থ্যাংক ইউ।